গল্পটা একটা বিকিপারকে নিয়ে, মানে মধু চাষি, যে কিনা একটু মধু টধু চাষ করে এবং সাধারণ জীবনযাপন করে। মানে সবাই তাকে নিরীহ মানুষ হিসেবেই জানে, সে কী বা করতে পারে। সো এখানে কিছু মানুষ ভুল করে বসে তাকে নিরীহ ভেবে। আসলে বিকিপার ছিল একটা ভয়ানক সংগঠনের নাম, যারা কিনা সোসাইটিতে সিক্রেট এজেন্সি হিসেবে কাজ করত। মানে তাদের পরিচয় সবসময় তো গোপনই থাকতো। যারা তাদের পরিচয় জানতো তারা তো জানতোই, কিন্তু যারা জানতো না বা না জেনেই তাদের সাথে পাঙ্কা নিয়ে বসেছে, তারা ভাই তাদের প্রাণটা অনায়াসে হারিয়েছে। সো হে গাইস, আমি আবির হোসেন চলে এসেছি 2024 সালের একটা রোমাঞ্চকর মুভি নিয়ে, দ্য বিকিপার। এই মুভিটি সম্পূর্ণ এক্সপ্লেইন করতে যাচ্ছি আজকে। তো এখানে ভিডিওর ইন্ট্রোতে শত শত বছর আগে কিছু পুরাতন নিদর্শন বা চারুকলা দেখতে পাই আমরা, যেখানে কিনা স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে শত শত বছর আগে মানুষ মৌমাছিকে নিয়ে নানানভাবে গবেষণা করত। আর এই দুনিয়ায় যে মৌমাছিদের একটা বড় প্রাধান্য রয়েছে, সেটাই রীতি রেওয়াজগুলো দেখলেই বোঝা যায়। তো এর পরের সিনেই আমাদের দেখানো হয় যে অ্যাডাম নামের একজন লোক, যে কিনা এই গল্পের মূল ক্যারেক্টার। তো অ্যাডাম নামের লোকটা ছিল একজন বিকিপার, মানে সে সারাদিন মৌমাছিদের নিয়েই ব্যস্ত থাকতো আর মধু চাষ করেই তার সময়টা সে পার করে দিত। এবং এখানে আমরা দেখতে পাই যে মিস অ্যালিয়স নামের একজন বয়স্ক মহিলা অ্যাডামকে তার নিজ বাড়িতে আশ্রয় দেয় এবং সে অ্যাডামের দেখাশোনা করে। আর মিস অ্যালিয়াস সে একটা বেসরকারি এজেন্সিতে কাজ করত, যেখানে অ্যাবনর্মাল বাচ্চাদের পড়াশোনা করানো হতো। মানে এক কথায় মিস অ্যালিয়াস একজন স্কুল টিচারও ছিলেন। এবং মিস অ্যালিয়াস যখন বাসায় না থাকতো, তখন অ্যাডাম তার বাড়ি বেশ ভালোভাবে দেখাশোনা বা পাহারা দিয়ে রাখতো। অ্যাডাম মিস অ্যালিয়াসের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করে তার বাড়িতেই তাকে আশ্রয় দেওয়ার জন্য। এবং এর পরের সিনে আমাদের দেখানো হয় যে আমাদের এই গল্পের মেইন ক্যারেক্টার অ্যাডাম ঘরের বাইরে মাঠে মৌমাছিদের দেখাশোনা করছিল। এবং আগেই বলেছি, অ্যাডাম সারাদিন মৌমাছিদেরকে নিয়েই ব্যস্ত থাকে। আর অন্যদিকে মিস অ্যালিয়াস তার অফিসিয়াল কিছু কাজবাজের জন্য তার কম্পিউটারে কিছু একটা ঘাটাঘাটি করছিল। ঠিক ওই মুহূর্তেই মিস অ্যালিয়াসের কম্পিউটারে একটা ওয়ার্নিং মেসেজ চলে আসে, যেই মেসেজের অর্থ ছিল এটাই যে তার কম্পিউটারে যে অ্যাপটি সে ব্যবহার করছে, সেই অ্যাপটি তাড়াতাড়ি আপডেট করতে হবে, না হলে তার কম্পিউটারের সব ডাটা মুছে যেতে পারে। এবারে মিস অ্যালিয়াস, তার তো কম্পিউটারের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং তার পরিবারের কিছু স্মৃতিময় ফটো রয়েছে, যেটা সে চায় না যে ডিলিট হয়ে যাক বা মুছে যাক। তো মিস অ্যালিয়াস তারপরে লক্ষ্য করে যে সেই ওয়ার্নিং মেসেজে একটা নম্বর দেওয়া আছে। মিস অ্যালিয়াস তখন আগে পিছে কিছু না ভেবে সেই নম্বরে ফোন দেয়। আর ফোন রিসিভ করার পর ফোনের ওপাশ থেকে যারা মিস অ্যালিয়াসের সাথে কথা বলছিল, তারা ছিল শহরের গোপন ভয়ানক স্ক্যামার। এবং এই স্ক্যামারদের মধ্যে প্রধান ছিল এই ন্যাকি নামের লোকটি। তারা মিস অ্যালিয়াসের মতো বৃদ্ধ মানুষকে টার্গেট করে এবং তাদেরকে বোকা বানিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়। তো ন্যাকি তখন ফোনের ওপাশ থেকে মিস অ্যালিয়াসকে জানায় যে তার কম্পিউটারটি আপডেট করতে হবে, যদি সে তাকে অনুমতি দেয়। তো মিস অ্যালিয়াস তো এত কিছু বোঝে না, যার কারণে ন্যাকিকে সে বিশ্বাস করে কম্পিউটারের কিছু অ্যাক্সেস তাকে দিয়ে দেয়। এবং ন্যাকি মিস অ্যালিয়াসকে একটা ওয়েবসাইট দেয়, যেখানে কিনা তাকে প্রবেশ করতে বলা হয়। তো মিস অ্যালিয়াস সে তো এত কিছু বোঝে না ভাই, সে সরল মনে সেই স্ক্যামারদের দেয়া ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে বসে। তো এবারে আর কি হবার, মিস অ্যালিয়াসের কম্পিউটারের মূল কিছু অ্যাক্সেস পেয়ে যায়, যেটার দ্বারা মিস অ্যালিয়াসের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয় সেই ন্যাকি নামের লোক এবং তার কর্মচারীরা। এবং ন্যাকি আর তার কলিগরা, মানে স্ক্যামারদের পুরো দলটি খুশিতে পার্টি করতে থাকে। মানে তারা আরো একটি মানুষকে পুরোপুরিভাবে মুরগি বানিয়ে দিয়েছে। তো এর কিছুক্ষণ পরেই মিস অ্যালিয়াস লক্ষ্য করে যে তার ফোনে একটা নোটিফিকেশন আসতে শুরু করেছে যে তার ব্যাংক অ্যাকাউন্টে তো কিছু ঝামেলা রয়েছে। এবং সে লক্ষ্য করে যে তার অ্যাকাউন্টটি পুরো জিরো ব্যালেন্স হয়ে পড়ে আছে। সে এবারে বিষয়টা আন্দাজ করতে পেরেছে যে সে স্ক্যামের শিকার হয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে যতগুলো টাকা ছিল, সেই সব টাকাগুলো ছিল স্কুলের ফান্ডের টাকা। এখন সে স্কুল কমিটিকে কি জবাব দেবে? টাকাগুলো তো তার নিজেরও না। তো এই সব ভাবতে ভাবতে মিস অ্যালিয়াস পুরোপুরিভাবে ডিপ্রেশনে পড়ে যায় আর অবশেষে মিস অ্যালিয়াস মৃত্যুর পথটি বেছে নেয়, যেটা কিনা খুবই দুঃখজনক। আর অন্যদিকে দেখা যায় যে অ্যাডাম, যে কিনা সামান্য কিছু মৌমাছিদের দেখাশোনা করত, সে মিস অ্যালিয়াসের জন্য ভালোবেসে কিছুটা মধু সংগ্রহ করে তার জন্য, যে সে অফিস থেকে বাসায় আসলে তাকে সে গিফট করবে। কিন্তু অ্যাডাম যখন মিস অ্যালিয়াসের বাসায় গিয়ে পৌঁছায়, সে তখন দেখতে পায় যে ঘর থেকে কারো কোনো আওয়াজ পাওয়া যায় না। অ্যাডাম তখন বুঝতে পারে যে এই ঘরে কিছু তো গন্ডগোল রয়েছে। আসলে এতবার কলিং বেল বাজানোর পরেও যখন ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না, তখন তো যে কোনো মানুষের সন্দেহ জাগবেই।
তো অ্যাডাম তখন ঘরের ভেতরে গিয়ে বুঝতে পারে যে মিস অ্যালিয়াস সুইসাইড করে নিয়েছে এবং সেই সময় আরও একটি গন্ডগোল বেঁধে যায় যে মিস অ্যালিয়াস যে ছুরিটা দিয়ে সুইসাইড করেছে সেই ছুরিটা অ্যাডাম হাতে নিয়ে বসে। আর ঠিক সেই সময় মিস অ্যালিয়াসের মেয়ে ভেরোনা চলে আসে এবং সে স্বাভাবিকভাবেই ভাবতে থাকে যে অ্যাডামই হয়তোবা তার মাকে হত্যা করেছে। আর বলে রাখা ভালো যে ভেরোনা ছিল মিস অ্যালিয়াসের একমাত্র মেয়ে। অ্যাডাম এবং ভেরোনা তারা দুজনেই তখন দেখে যে মিস অ্যালিয়াস মরে পড়ে আছে। ভেরোনা তখন ভাবতে থাকে যে এই বাড়িতে অ্যাডাম ছাড়া আর কেউ থাকে না, তার মাকে হয়তোবা এই অ্যাডামই হত্যা করেছে। ভেরোনা তখন সরাসরি পুলিশ কল করে এবং অ্যাডামকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আর তখন পুলিশের কাছে সব সত্য কথা বলে দেয় অ্যাডাম যে মিস অ্যালিয়াসকে সে হত্যা করেনি। অ্যাডাম মিস অ্যালিয়াসের বাড়িতে ভাড়া থাকে আর সে সামান্য কিছু মৌমাছিকে দেখাশোনা করে। ভেরোনা এর পরে দেখে যে সত্যিই তো বাড়ির পেছনের মাঠে অনেকগুলো মৌমাছির বাসা রয়েছে এবং সে বুঝতে পারে যে অ্যাডাম আসলে তার মাকে হত্যা করেনি। ভেরোনা তখন পুলিশের কাছ থেকে অ্যাডামকে ছাড়িয়ে নিয়ে আসে এবং পুলিশ এই বিষয়টি ভালোভাবে তদন্ত করে বুঝতে পারে যে এটা আসলে একটা সুইসাইড কেস। আর অন্যদিকে ভেরোনা অ্যাডামের কাছে ক্ষমা চায় আর অ্যাডাম তাকে ক্ষমা করেও দেয়, কারণ অ্যাডাম তার মনের অবস্থাটা বুঝতে পারছিল। তার মা মারা গিয়েছে, মানসিক অবস্থা তার মোটেও ভালো নেই। তো এবারে আর কি অ্যাডাম মিস অ্যালিয়াসের মৃত্যুটা পার্সোনালে নিয়ে নেয় এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে যে যাদের কারণে মিস অ্যালিয়াসকে মরতে হয়েছে তাদেরকে সে মোটেও ছাড়বে না। তো এরপরে আমরা দেখতে পাই যে অ্যাডামের কাছে স্যাটেলাইট ফোনের মতো একটা কিছু ছিল যেটা দিয়ে সে ডাটা কোম্পানিতে ফোন করে। সে কোথায় ফোন করে বা কিভাবে ফোন করে বা কিসের জন্য ফোন করে সেটা জানা যায়নি, তবে এটা বেশ ভালোভাবে বুঝতে পারা গেছে যে অ্যাডাম সে একটা বড় কোনো গোপন সংস্থার সাথে কাজ করছে এবং সে চাইলে অনেক কিছু করতে পারে যে কাজগুলো পুলিশ দ্বারাও সম্ভব নয়। এবং এটাও বোঝা যায় যে অ্যাডাম এখন রিটায়ারমেন্টের জীবন পার করছে। তো সেই ডাটা সেন্টারের হেড অফিস থেকে অ্যাডামকে একটা লোকেশন দেওয়া হয় যেখানে কিনা অ্যাডাম তার পরের দিনই গিয়ে পৌঁছায়। অ্যাডাম স্বাভাবিকভাবে সেই অফিসের গেইটে দুজন বডিগার্ডকে দেখতে পায় পরের দিন গিয়ে এবং তাদেরকে বলে যে তারা যেন এই বিল্ডিং থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়, কারণ অ্যাডাম এখন এই বিল্ডিংটি আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কিন্তু সেই বডিগার্ড দুজন অ্যাডামের সাথে মারামারি লাগিয়ে দেয় এবং অ্যাডামের সাথে মারামারি করাটা এতটাও সহজ ছিল না। অ্যাডাম মারামারিতে বেশ স্কিলফুল ছিল। অ্যাডাম তখন তাদেরকে মেরে কুপোকাত করে দেয় এবং সেই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে, যেখানে কিনা অ্যাডাম দেখতে পায় যে কিছু সংখ্যক লোক মানুষকে মুরগি বানানোর কাজে ব্যস্ত রয়েছে। অ্যাডাম তখন বলে যে তাদেরকে সে একটা সুযোগ দেবে ভালো হওয়ার জন্য, তারা যেন আর এরকম স্ক্যামের কাজ মানুষের সাথে না করে। ঠিক তখনই সেখানে সেই কুলাঙ্গারটা এসে পড়ে, মানে নেকি নামের সেই অল্প বয়সী লোকটা, যে কিনা মিস অ্যালিয়াসকে বোকা বানিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে খালি করে দেয়। নেকি আর অ্যাডামের ভেতরে এবারে বেশ কথার কাটাকাটি শুরু হয়ে যায়। নেকি তখন তার বডিগার্ড দিয়ে অ্যাডামের উপরে হামলা করতে গেলে অ্যাডাম তাদেরকে মেরে একে একে অবস্থা খারাপ করে দিতে থাকে আর অ্যাডাম তারপরে পুরো অফিসে তেল ঢালতে থাকে। আর একটা ডিভাইস তাদের কল সেন্টারের সাথে সে সেট আপ করে দেয় যে এই বিল্ডিং থেকে যদি কোনো ফোন বাইরে যায় তাহলে অটোমেটিক্যালি এই বিল্ডিংটি ব্লাস্ট হয়ে যাবে। তো সেই সময় ভুলবশত একটা কল বাইরে বের হয়ে যায়, যার কারণে পুরো বিল্ডিংটি ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে নেকি কিছুক্ষণ পরেই তার বসকে ফোন দেয় আর নেকির বস ছিল ডানফো নামের একজন অল্প বয়সী লোক, যে কিনা পুরোপুরি ভাবে বিগড়ে গেছে, মানে বেশি টাকা পয়সা থাকলে যা হয় আর কি। এবং এই ডানফোকে দেখাশোনা করছে ড্যাডিক নামের একজন লোক, যে কিনা তখনকার সময়ের একজন ডাইরেক্টর ছিল। ড্যানফো তখন ড্যাডিককে বলে যে তাদের একটা অফিস আছে যেটাকে কিনা কেউ একজন জ্বালিয়ে চলে গিয়েছে, এখানে কে বা কারা এই কাজটা করেছে সেটা জানা যায়নি এবং এটার জন্যই সে তার কাছে সাহায্য চায়। ড্যারেক তখন ড্যানফোকে জানায় যে এটা তো পুলিশের কাজ, সে তাকে কিভাবে এই বিষয়ে সাহায্য করবে। যাই হোক, অন্যদিকে এফবিআই পুরোপুরি তদন্ত করতে থাকে যে এই বিল্ডিংটি আসলে কে বা কারা জ্বালিয়ে দিয়েছে। এফবিআই গ্রুপ আগে থেকেই জানতো যে শহরে এরকম স্ক্যামারদের কাজ আগে থেকেই চলছে, মানে ইউনাইটেড ডাটা গ্রুপ নামে একটা ভন্ডামি কোম্পানি এই সব কর্মকাণ্ড করে যাচ্ছে। কিন্তু এর আগে এফবিআই গ্রুপের কাছে এই বিষয়টি নিয়ে কোনো প্রমাণ ছিল না, কিন্তু তাদের একটা চিন্তার বিষয় ছিল যে এই বিল্ডিংটি আসলে কে বা কারা জ্বালিয়ে গিয়েছে। এবং এফবিআই গ্রুপ এখানে আরো একটি তথ্য পেয়ে যায় যে রিসিপশনে যে মেয়েটি বসা ছিল সেই মেয়েটির কাছ থেকে তারা জানতে পারে যে লোকটা প্রায় 6 ফুট লম্বা এবং লোকটার বয়স 40 বছরের মতো ছিল, মানে যে এই বিল্ডিংটি জ্বালিয়ে দিয়ে চলে গিয়েছে, মানে অ্যাডামের বয়স 40 বছর ছিল অ্যাডামকে সেই মেয়েটি, মানে অ্যাডামের বিষয়ে সেই মেয়েটি এফবিআই এর কাছে তথ্য দিচ্ছিল। আর অন্যদিকে নেকি নামে সেই বেয়াদবটা মিস অ্যালিয়াসের বাসায় গিয়ে পৌঁছায়, কারণ তারা সন্দেহ করে যে তারা দুদিন আগে মিস অ্যালিয়াসকে ঠকিয়েছে আর এটার প্রতিশোধ নিতেই হয়তো বা তার কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভ এই কাজটি ঘটিয়েছে। তো নেকি এবং তার টিম সেখানে গিয়ে অ্যাডামকে দেখতে পায় না, যার কারণে অ্যাডামের সেই মৌচাকের বাসাগুলো উপরে গুলি করতে থাকে তারা এবং সেই মৌচাকের বাসাগুলো ধ্বংস করে দেয় এবং সবাই দলবদ্ধ হয়ে অ্যাডামকে মারার জন্য বেরিয়ে পড়ে, যেটা হয়তো বা ছিল তাদের জীবনের সব
থেকে বড় ভুল। তো অ্যাডাম তখন তাদের উপরে কোনো মায়া দয়া করে না, সে একেবারে সবাইকে নির্মমভাবে একে একে হত্যা করতে থাকে। আর নেকি নামের সেই কুলাঙ্গারটাকে পাকড়াও করে, তার হাতের আঙ্গুলগুলো কেটে দেয় সে। তারপরে নেকিকে একটা গাড়ির সাথে বেঁধে গাড়ি সহ ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। আর অ্যাডাম তখন নেকির ফোনটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ইউনাইটেড ডাটা গ্রুপের মেইন কালপিট মানে ড্যানফুকে ফোন দিয়ে বলে সে আসছে, এবার তাকে কেউ বাঁচাতে পারবে না। ড্যানফু তখন জোর গলায় অ্যাডামকে দু একটা বাজে কথা শুনিয়ে দেয়, কিন্তু ড্যানফু সে তো আর জানতো না যে বিকিপারের সাথে পাঙ্গা নেওয়াটা তার জীবনের সব থেকে বড় ভুল হতে যাচ্ছে। তো এবার আর কি ড্যানফু তার সাথে থাকা প্রাক্তন সিআইএ কে জানায় যে একজন এরকম ভাবে হুমকি দিয়েছে তাকে, লোকটা আসলে কে বা কোথা থেকে এসেছে সেই বিষয়ে সে তাকে কোনো খোঁজ দিতে পারবে কিনা। তো ড্যারেক ছিল একজন সিআইএ অফিসার যার কিনা প্রচুর ক্ষমতা ছিল বটে। সে তখন ইন্টারনেট ঘাটাঘাটি করে জানতে পারে যে ড্যানফুর সাথে যে লোকটার কথার কাটাকাটি হয়েছে সে একজন বিকিপার। পরবর্তীতে ড্যানফুকে ড্যারেক জানায় যে তাকে যখন একজন বিকিপার হত্যার হুমকি দিয়েছে সে তখন এটা করেই ছাড়বে এবং এই কাজে তাকে কেউ আটকাতে পারবে না। যাই হোক, এবারে আমাদের দেখানো হয় যে ড্যানফুর মা মানে জেসিকা ড্যানফোর্ড এবং এই জেসিকা ড্যানফোর্ড প্রাক্তন সিআইএ, এই দুজনের মধ্যে আগে বেশ একটা ভালো সম্পর্ক ছিল, মানে তারা এক সময় একে অপরকে পছন্দ করত। আর ঠিক এই কারণেই তার ছেলেকে মিস্টার ড্যারেক দেখাশোনা করত। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের মাঝে এখন বিকিপার চলে এসেছে। যাই হোক, প্রাক্তন সিআইএ তখন তার আরেকজন সহকারীকে এই বিষয়টি নিয়ে জানায় যে কে এই বিকিপার যে কিনা অলরেডি 7টা খুন করে ফেলেছে, যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এখানে প্রশ্ন হলো অ্যাডামকে তারা কিভাবে খুঁজবে? অ্যাডাম তো ছিল রীতিমতো একটা ভূতের মতো যার কোনো পরিচয় ছিল না, এমনকি সে কোনো ব্যাংক কার্ডও ইউজ করতো না যে তার লোকেশন ট্রেস করে তাকে বের করবে তারা। আর অন্যদিকে নিক নামের সেই লোকটার লাশ এফবিআই নদী থেকে উদ্ধার করে, যাকে কিনা আগেই অ্যাডাম হত্যা করে ফেলেছে। আর এর পরের সিনেই আমাদের দেখানো হয় যে সিআইএ ডাইরেক্টরের একজন কলিগ তাকে ফোন করে জানায় যে অ্যাডাম নামের একজন লোক যে কিনা আগে বিকিপার ছিল কিন্তু এখন সে রিটায়ারমেন্ট জীবন কাটাচ্ছে, তাকে তো এখন খোঁজা প্রায় অসম্ভব। সিআইএ গ্রুপ তখন সরাসরি বিকিপার অফিসে ফোন দিয়ে জানায় যে অ্যাডাম এরকম হাঙ্গামা করে যাচ্ছে, অ্যাডামকে যেভাবেই হোক থামাতে হবে, অ্যাডামের খোঁজ তারা দিতে পারবে কিনা। তো বিকিপার অফিস সিআইএ গ্রুপের কাছ থেকে এরকম খবর পাওয়ার পরে অ্যাডামকে মারার জন্য একজন মেয়ে বিকিপারকে তারা নিয়োগ দেয়। আর এই মেয়ে বিকিপারটা ছিল একদম পাগলাটে টাইপের, যার চালচলন ছিল কিছুটা অমানুষের মতন। তো অ্যাডাম একদিন তার গাড়িতে ফুয়েল ইনজেক্ট করছিল, ঠিক তখনই সেই মেয়ে বিকিপারটি অ্যাডামের উপরে হামলা করে বসে। তো তাদের মধ্যে প্রথমে একটু লড়াই হয় বটে, কিন্তু অ্যাডামকে হত্যা করে ফেলাটা কি এতটাই সহজ? তাদের মধ্যে প্রথমে বেশ লড়াই হতে থাকে আর ওই মেয়ে বিকিপারটিকে এক পর্যায়ে অ্যাডাম হত্যা করে ফেলে আর ওই মেয়ে বিকিপারটির আঙ্গুল কেটে নিয়ে সে ওখান থেকে চলে যায়। তো পরের দিন কি আর হবার, সেখানে এফবিআই চলে আসে এবং সেই মেয়ে বিকিপারটির লাশ উদ্ধার করে এবং এই মেয়েটিরও অ্যাডামের মতো কোনো পরিচয় ছিল না এবং তার কোনো পরিচয়ও এফবিআই গ্রুপ বের করতে পারেনি। আর অন্যদিকে দেখা যায় যে অ্যাডাম মেয়েটির কাটা আঙ্গুলটি নিয়ে, মানে ওই মেয়ে বিকিপারটির কাটা আঙ্গুলটি নিয়ে তার ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সেই মেয়ে বিকিপারের ঘরে ঢুকে সে অস্ত্রশস্ত্র হাতিয়ে নেয়। মানে বোঝা যায় যে অ্যাডাম বড় একটা হাঙ্গামার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো অ্যাডাম পরের দিন চলে যায় শহরের মেইন সিটিতে, মানে যেখানে অবস্থিত ছিল ইউনাইটেড ডাটাবেজের মেইন বিল্ডিং এবং সেটাকেই সে ধ্বংস করতে যাচ্ছে। যেই ভাবা সেই কাজ। অ্যাডাম তখন সব সিকিউরিটিকে বোকা বানিয়ে সেই বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে আর বিল্ডিং এর চারপাশে বোমা ফিট করে বিল্ডিংটি পুরোপুরিভাবে উড়িয়ে দেয়। এফবিআই গ্রুপ এবার বুঝতে পারে যে ড্যানফোর মা জেসিকা, যে কিনা বর্তমান প্রেসিডেন্ট, সে আসলে কিভাবে নির্বাচনের সময় জয়লাভ করেছে। এটার পেছনে আসল কারণ ছিল অসহায় মানুষদের ব্যাংক খালি করে দেয়া, মানে প্রতারণা করে তার ব্যাংকের টাকা পয়সা হাতিয়ে আত্মসাৎ করে নেয়া এবং এই সব কাজ করেই ড্যানফোর্ডের মা জেসিকা ভোটে জয়লাভ করেছে। এফবিআই প্রধান ভেরোনা এটা বুঝতে পারে যে অ্যাডাম মৌমাছির রানীকে মারতে যাচ্ছে, মানে জেসিকাকে সে মারতে যাচ্ছে এবং অ্যাডাম সব বাধা বিপত্তি পেরিয়ে জেসিকা এবং তার ছেলেকে হত্যা করার জন্য এগোতে থাকে এবং সব সিকিউরিটিকে কুপঘাত করে সামনে এগিয়ে যেতে থাকে ড্যানফু এবং জেসিকাকে মারার জন্য এবং তার লক্ষ্য অবধি সে এক পর্যায়ে পৌঁছেও যায়। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ড্যানফু বাঁচার জন্য তার মায়ের গলায় ছুরি ধরে, কিন্তু এতে যদিও কোনো কাজ হয় না, অ্যাডাম তার নিজ দক্ষতার সাথে ড্যানফুর মাথায় গুলি ভরে দেয়। আর এবারে প্রেসিডেন্ট জেসিকার পালা। এখানে একটু ভিন্নতা দেখা যায় যে জেসিকা তার নিজের ভুল বুঝতে পেরেছিল, আসলে তার ছেলে এরকম কারসাজি করে বেড়াচ্ছে সেটা সে আগে থেকে সত্যিই জানতো না এবং এটার জন্য সে এখন অনুতপ্ত। আর হয়তোবা বিকিপার মানে অ্যাডাম এই কারণেই তাকে ছেড়ে দেয়, মানে না মেরেই ওখান থেকে চলে যায়। আর পেছন থেকে এফবিআই অফিসার বেরোনা তাকে গুলি করার সুযোগ থাকা সত্ত্বেও তাকে গুলি করে না, মানে এফবিআই অফিসার
অফিসার ভেরোনা বুঝতে পারছিল যে অ্যাডাম যেটা করেছে সেটা সবার ভালোর জন্যই করেছে। অ্যাডাম তখন সমুদ্রপথ ধরে ওখান থেকে পালিয়ে যায় এবং তার টিকিটিও কেউ ধরতে পারে না। আসলে বিকিপারদের নিয়ম ছিল এটাই যে দেশকে বাঁচাতে যদি দেশের নিয়ম ভাঙতেও হয় সেটা তারা ভাঙবে। তো হে গাইস, এই ছিল দ্য বিকিপার মুভি এক্সপ্লেনেশন। আসলে এখানে খুব সংক্ষিপ্ত আকারে মুভিটি এক্সপ্লেইন করেছি, এক কথায় ছবিটার সারমর্মটি তুলে ধরার চেষ্টা করেছি। তো গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না।